জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ধানমন্ডি ৩২-এ ডিসি মাসুদের ফোনালাপ ভাইরাল। এরা তো শিবির স্যার, নতুন ফোর্স লাগবে। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে প্রতিক্রিয়া চীনের। জানাবো হাসিনাকে কি হস্তান্তর করবে ভারত, এবং সর্বশেষ জানাবো হাসিনার পতন না দেখে মওদুদ আহমদের চলে যাওয়া দুঃখজনক, বললেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ধানমন্ডি ৩২-এ ডিসি মাসুদের ফোনালাপ ভাইরাল। এরা তো শিবির স্যার, নতুন ফোর্স লাগবে। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষের সময় রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদ আলমের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে করা ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এ বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন ডিসি মাসুদ। মাসুদ বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এখানে কারা বেশি অবস্থান নিয়েছে। আমি তখন বলেছি এখানে শিবির আছে, উৎসুক জনতা ভিড় করছে, এখানে আরও ফোর্স লাগবে। আমি তো মিডিয়াকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিইনি, এটা আমার আর ঊর্ধ্বতন কর্মকর্তার ফোনালাপ। ডিসি মাসুদ আরও বলেন, আমি নেগেটিভ কিছুই বলিনি। এখানে বিক্ষোভ হচ্ছিল, সেই বিক্ষোভ আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। তিনি একটি গোষ্ঠী বিষয়টিকে অন্যটিকে ডাইভার্ট করার চেষ্টা করছে। আমরা সর্বদা চেষ্টা করেছি রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। আমরা তো কারো পক্ষ নিয়ে কাজ করি না। ঢাকায় তো আরও আন্দোলন হয়েছে, আমরা সবসময় চেষ্টা করেছি শান্তভাবে সেটি মোকাবিলা করার। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে প্রতিক্রিয়া চীনের। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ মামলায় মৃত্যুদণ্ড প্রদান করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তারা এই সিদ্ধান্তকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে এবং এর বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলন দমনকালে মানবতার বিরুদ্ধে অপরাধ করার জন্য মৃত্যুদণ্ড দেয়। শেখ হাসিনা মামলায় অনুপস্থিত ছিলেন, কারণ তিনি গত বছর ৫ই আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই বিষয়ে তারা আর কোনো মন্তব্য করবেন না। তিনি আরও বলেন, চীন বাংলাদেশের জনগণের প্রতি সুসম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আন্তরিকভাবে আশা করি যে বাংলাদেশ ঐক্য, স্থিতিশীলতা এবং উন্নতি অর্জন করবে, বলেন মাও নিং। হাসিনাকে কি হস্তান্তর করবে ভারত? মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তার এই সাজা ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরুর আগে ভারতের কাছে তাকে ফেরত চেয়ে বিভিন্ন ধরনের নথিপত্র পাঠিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দুই দেশের মাঝে প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় ঘোষণার পর শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। সাবেক প্রধানমন্ত্রীকে ভারত ফেরত দেবে কিনা সেই প্রশ্ন করেছেন অনেকে। রায় ঘোষণার পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন, হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল, তবে ভারত বাংলাদেশের এই পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ করবে না। তিনি বলেন, ভারত কোনো অবস্থাতেই তাকে প্রত্যর্পণ করবে না। গত ১.৫ বছরে আমরা দেখেছি ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং অনেক সময়ই তা ভঙ্গুর মনে হয়েছে। শ্রী রাধা দত্ত বলেন, হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিতই ছিল। তিনি বলেন, দেশের ভেতরে পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছিল তার বেশ কঠিন বিচার হবে, এটা প্রত্যেকে আশা করেছিল। ট্রাইব্যুনালের কার্যক্রম বাংলাদেশের আইনি প্রক্রিয়া অনুসারেই পরিচালিত হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা একমত হয়েছেন। নিরস্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ নিয়ে কারো কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন, এমন প্রমাণও রয়েছে। জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ বলেন, আওয়ামী লীগ একটি পাল্টা বয়ান তৈরির চেষ্টা করবে, কিন্তু সার্বিকভাবে বাংলাদেশিরা মনে করেন হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন।
2013 সালে একটি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তিতে স্বাক্ষর করেছিল ভারত এবং বাংলাদেশ। পরে 2016 সালে চুক্তি সংশোধন করা হয় যাতে দুই দেশের মধ্যে পলাতক বন্দী ও আসামিদের বিনিময় আরও সহজ ও দ্রুত হয়। এই চুক্তিটি বেশ কিছু ভারতীয় পলাতক আসামি, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বিদ্রোহী গোষ্ঠীর অন্তর্ভুক্ত আসামিদের বাংলাদেশে লুকিয়ে থাকা এবং বাইরে কাজ করার প্রেক্ষাপটে তৈরি হয়েছিল। একই সময়ে বাংলাদেশ জামাত উল মুজাহিদিন বাংলাদেশের মতো সংগঠনগুলো থেকেও সমস্যায় পড়েছিল। এই গোষ্ঠীটির সদস্যদের ভারতে পশ্চিমবঙ্গ এবং আসামের মতো রাজ্যে লুকিয়ে থাকতে দেখা গেছে। বন্দি বিনিময় চুক্তির কারণে 2015 সালে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে সফলভাবে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল নয়াদিল্লি। তারপর থেকে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষ আরও একজন পলাতক আসামিকে ভারতের কাছে হস্তান্তর করেছে। ভারতও এই চুক্তির মাধ্যমে অতীতে বাংলাদেশের পলাতক কয়েকজনকে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছিল। চুক্তি অনুযায়ী ভারত ও বাংলাদেশের এমন ব্যক্তিকে একে অপরের কাছে প্রত্যর্পণ করার কথা যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বা দোষী সাব্যস্ত হয়েছে অথবা অনুরোধ করা দেশের একটি আদালতের মাধ্যমে প্রত্যর্পণযোগ্য অপরাধ করার জন্য তারা ওই আসামিকে ফিরিয়ে দিতে চাইছে। যদিও 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির অধীনে হাসিনার প্রত্যাবর্তন চাওয়ার অধিকার বাংলাদেশে রয়েছে, তারপরও এই চুক্তিতে ভূরাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাবগুলো বেশ জটিলভাবে রয়ে গেছে। ভারত যদি হাসিনাকে প্রত্যর্পণ করতে রাজি হয় তবে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির চিঠি এবং আন্তর্জাতিক কূটনীতির কঠোর বাস্তবতা উভয়ের সাপেক্ষে এই প্রক্রিয়াটি বেশ কয়েকটি পদক্ষেপের মাধ্যমে হবে। ডক্টর সঙ্গীতা তাক একজন একাডেমিক এবং আইন বিশেষজ্ঞ যিনি পাঞ্জাবের রাজীব গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি অব ল এর সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন। গত ফেব্রুয়ারিতে তিনি বলেছিলেন, যদিও কৌশলগত বা পরিভাষাগত বিষয়গুলো মূলত প্রত্যর্পণ চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে রাজনৈতিক, কূটনৈতিক এবং মানবাধিকার বিবেচনা চুক্তিটিকে অবিশ্বাস্যভাবে জটিল এবং সংবেদনশীল ইস্যুতে পরিণত করবে। তাক বলেন, বাংলাদেশ ভারতের কাছে হাসিনাকে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জমা দিয়েছে এবং এর মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়েছে। এই অনুরোধটিতে অবশ্যই হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিশদ বিবরণ দিতে হবে এবং বিচারিক আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্যান্য প্রমাণ সহ সহায়ক অন্য সব নথির শক্তিশালী সংগ্রহ এতে থাকতে হবে। সেই সময় তিনি জোর দিয়ে বলেছিলেন, প্রত্যর্পণের অনুরোধের মধ্যে অবশ্যই এই অন্তর্ভুক্ত থাকতে হবে যে বাংলাদেশে ন্যায্য বিচার হবে এবং সেই বিচার পক্ষপাতমূলক হবে না। হাসিনার পতন না দেখে মওদুদ আহমেদের চলে যাওয়া দুঃখজনক, বললেন মির্জা ফখরুল। প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদ ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেনি, এটি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ইতিহাস চর্চা করতেন। রাজনীতিবিদ হিসেবে মওদুদ আহমেদের কিছু সমালোচনা বা বিতর্ক থাকতে পারে, কিন্তু ইতিহাস রচনার ক্ষেত্রে তার সমালোচনার কোনো অবকাশ নেই। মওদুদ আহমেদকে রাজনীতির বিচিত্রধর্মী পুরুষ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, আপাতমস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন মওদুদ। বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। যদি খুঁজে দেখি, গণতন্ত্রে ফিরে আসার উপায়টা বের করতেই তিনি সেখানে গিয়েছেন। এটি তাকে মূল্যায়ন করার ভালো পথ হবে। বিএনপি মহাসচিব বর্তমান অস্থির পরিস্থিতিতে ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রয়োজনীয়তা অনুভব করে বলেন, আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষটি আমাদের পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে মওদুদ ছিলেন অন্যতম। তিনি ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেনি, এটা দুঃখজনক। তিনি আরও মন্তব্য করেন, যে তরুণ সমাজ আমাদের ফ্যাসিস্টদের হাত থেকে উদ্ধার করেছে তাদের জন্য মওদুদের লেখনী গুরুত্বপূর্ণ।